মোদিজির আসছে ভারত এবং বিকশিত ভারতের একটা ছোট্ট নমুনা দিই। জানেন তো গ্যাসের দাম 60 টাকা করে বেড়েছে প্রত্যেক সিলিন্ডার পিছু। এটা হচ্ছে মোদিজির আসছে দিনের নমুনা। এই বিষয়ে আমাদের খোদাবাড়ি 2 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের অনুপম দিনদা দাদা কিছু বলবেন। দাদা কিছু বলো। নমস্কার। আমাদের খোদামবাড়ি 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী এবং সমাজ মাধ্যমের অত্যন্ত জনপ্রিয় মুখ উত্তম ভাইয়ের এই ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সামনে কিছু বার্তা রাখতে চাইছি আমি। আপনারা সকলে জানেন ইতিমধ্যে এই খবরটিও পেয়ে গেছেন যে গতকাল রান্নার গ্যাসের দাম 60 টাকা বেড়ে গেছে এবং এখন থেকে আপনাকে গ্যাসের বুকিং করতে হলে 21 দিন আগে থেকে বুকিং করতে হবে। 2014 সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসে, তখন থেকে বিজেপি নাকি চারিদিকে একটা প্রচার চালায় যে তারা রাষ্ট্রবাদিতায় বিশ্বাসী, তারা তাদের মতন দেশাত্মবোধ আর অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই, তাই তারাই একমাত্র পারে বিকশিত ভারত যেটা নাকি 2047 সালে গড়ে উঠবে। তাদের কথা মতন তাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাদের ছোট বড় সমস্ত নেতারা বিভিন্ন জনসভায় বলে যে 2047 সালের মধ্যে দেশ নাকি বিকশিত ভারতবর্ষ হয়ে যাবে। খুব ভালো কথা, আমার দেশ বিকশিত হলে তাতে আমাদের থেকে আর কেউ তো বেশি খুশি হতে পারে না। কিন্তু এই চুপিসারে যখন প্রায় মধ্য এশিয়া জুড়ে একটা যুদ্ধের আবহ এবং এটাকে আমরা প্রত্যেকে 3য় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করছি এবং যেখানে আমাদের যা পেট্রোলিয়াম প্রোডাক্ট লাগে তার পুরোটাই আমাদের বাইরের থেকে আমদানি করতে হবে। তো এই যুদ্ধের আবহে যেখানে আমরা আতঙ্কে দিন গুনছি, যে কারণ আমাদের প্রতিবেশী দেশে যুদ্ধ লাগলে আমরাও তো শান্তিতে থাকতে পারি না, তার আঁচও আমাদের কাছে এসে পড়তে শুরু করেছে। কিছুদিন আগে আপনারা সংসদে দেখেছেন কোনো একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে ভারতের কাছে যে তেল মজুদ আছে তা যথেষ্ট, আগামী 3 মাস তার দিয়ে আমাদের সমস্ত যোগান আমরা মেটাতে পারবো। কিন্তু গতকাল আমি একটা জায়গায় দেখলাম সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইট করেছেন একটা জায়গায় যে আমাদের কাছে যে তেলটা আছে সেটা দিয়ে আমরা বেশি দিন এগিয়ে যেতে পারবো না যদি না এই যুদ্ধের পরিস্থিতি থেমে যায়। তাহলে কোনটা সঠিক তথ্য সেটা ভারতের প্রত্যেকটা নাগরিক 130 কোটি নাগরিক জানতে চায়। আমার প্রশ্ন যে এই প্রশ্নটা এই ব্যাপারটাও আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষাগত যোগ্যতার মতন জানার যে আমরা সকলে যেটা ভারতবাসী জানতে চেয়েছিল তার মতন না ধামাচাপা পড়ে যায়। এই 60 টাকা গ্যাসের দাম যে বাড়লো, আমরা যারা কোনো ভর্তুকি পাই না, অধিকাংশ মানুষ গ্যাসে ভর্তুকি পায় না, বিশেষ করে বিজেপি সরকার আসার পরে গ্যাসের ভর্তুকি পুরোটাই তুলে দেওয়া হয়েছে। তারা নাকি দেশের উন্নয়নের কথা সবসময় বলে, যে দেশে এখনও পর্যন্ত এটা আপনারা ভালো করে জানেন যে ভারতবর্ষ একটি উন্নত দেশ নয়, ডেভেলপড কান্ট্রি নয়, ডেভেলপিং কান্ট্রি মানে উন্নয়নশীল দেশ। এখনও আমাদের আরও অনেক পথ যেতে হবে। যেখানে রাশিয়া, চীন, আমেরিকা, জাপান এরা হচ্ছে উন্নত দেশ আর আমরা উন্নয়নশীল দেশ। উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের মধ্যে অনেকটা পার্থক্য আছে। এখানে প্রচুর কোটি কোটি মানুষ আছে এবং বিজেপির যে প্রচারে আমরা দেখতে পাই তারা নাকি 80 কোটি মানুষকে ফ্রি রেশন দেয়। ফ্রি রেশন কারা পায়? যারা দারিদ্র্য সীমারেখার নিচে বসবাস করে তারাই তো ফ্রি রেশন পায়। তাহলে একটা দেশে আমি যদি 2011 সালে জনসংখ্যাকে ধ্রুবক হিসাবে ধরি তাহলে 130 কোটি মানুষের 80 কোটি মানুষকে উনি ফ্রি রেশন দিয়ে গর্বের সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে বড় বড় বিজ্ঞাপন দিচ্ছেন, বড় বড় কাট আউট লাগাচ্ছেন যে 80 কোটি মানুষকে উনি রেশন দিচ্ছেন ফ্রিতে। এটা কখনো বিকশিত ভারত গড়ার পক্ষে একটা সুস্থির চিত্র নয়। যে দেশে 80 কোটি মানুষ দারিদ্র্য সীমারেখার বসবাস করে, সীমারেখার নিচে, তাদেরকে আপনি বলছেন যে ফ্রিতে রেশন দেওয়ার ছবিটা আপনি ঢালাও প্রচার করছেন, তো সেইটা কখনো বিকশিত ভারত গড়তে পারে না। সবার প্রথম আপনাকে যেটা করতে হবে কি, এই যে সাধারণ মানুষ যে যাতে ন্যূনতম তার দিন গুজরান করতে পারে সেদিকে আপনাকে নজর দিতে হবে। আমি একটা পরিসংখ্যানে দেখছিলাম যে চীন সবথেকে বৃহত্তম জনসংখ্যার দিক থেকে, কিন্তু ভারতবর্ষ তারপরে। চীনে
অত্যন্ত শিল্পে তারা উন্নত, বিভিন্ন প্রযুক্তিতেও তারা এগিয়ে। আমাদের ভারতবর্ষেও সেই ট্যালেন্ট আছে, সেই স্কিল আছে, কিন্তু এখানে প্রচুর মানুষ অসংগঠিত ক্ষেত্রে, এখানে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য, অসংগঠিত কাদেরকে বলা হয় না, যাদের না তো কোনো কাজের অবসরের বয়স আছে, না তাদের নির্দিষ্ট কোনো মজুরি আছে, না তাদের কাজ ছেড়ে দিলে তারা তাদের বার্ধক্য বা তাদের অবসরকালীন জীবনযাপন কীভাবে করবে, এই সকল ক্ষেত্রে যাদের কোনো নিশ্চয়তা না, তাদেরকে আমরা অসংগঠিত বা আনঅর্গানাইজড সেক্টরের শ্রমিক বা কর্মচারী বলি। ভারতবর্ষে প্রচুর মানুষ, মানে সেই সংখ্যাটা চীনের থেকে তো অনেকটাই বেশি, অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত, যারা জানে না যে তারা যখন কর্মক্ষম হয়ে যাবে বা সে যদি আর কাজ করার ক্ষমতা না থাকে, তারপরে তার দিন কিভাবে চলবে। অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে কোনো সরকারের নির্দিষ্ট কোনো পলিসি নেই। আপনারা সংসদে দেখবেন নতুন লেবার কোড বেরিয়েছে, অনেক কিছু আমরা দেখতে পাই, কিন্তু তার বাস্তবে প্রয়োগ কতটা সেটুকু দেখার দায় এই সরকারের নেই। এবং এই সকল অস্থিরতার মধ্যে চুপিসারে যে গ্যাসের দাম, বিশেষ করে রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়িয়ে দেওয়াটা, সেটা অত্যন্ত ভারতীয়দের পক্ষে, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মনে হয়েছে এটা আর একটা চরম আঘাত। যেখানে উজ্জ্বলা যোজনার নামে উনি নাকি বলেছেন যে কোটি কোটি মানুষকে, কোটি কোটি মায়েদের যারা উনুনে রান্না করতো, চোখের ধোঁয়া মোছানোর জন্য উনি এই উজ্জ্বলা যোজনা এনেছিলেন। আমরা গতকাল মানে কিছুদিন আগে আমি একটা সংবাদ মাধ্যমে দেখেছিলাম, সেই উজ্জ্বলা যোজনায় যারা গ্যাস পেয়েছিলেন তাদের মধ্যে 81% মানুষই আর গ্যাস কিনতে পারছে না। কারণ একটা গ্যাস আজকে দিনে আপনি কিনতে গেলে 930 টাকা আপনাকে পে করতে হবে, যেটা 870 টাকা দিতে হতো। ফলে সেইটুকু টাকা তারা কোথা থেকে নিয়ে আসবে? আর সেই ক্ষেত্রে আপনারা আর একটা রাজ্যের সরকারকে দেখুন, তার একাধিক আর্থিক প্রতিবন্ধকতা আছে, কেন্দ্রীয় বঞ্চনা আছে, তারপরেও সাধারণ মানুষকে যাতে রিলিফ দেওয়া যায়, অন্তর্বর্তীকালীন সুবিধা দেওয়ার জন্য যায়, তার জন্য উনি একাধিক প্রকল্প ঘোষণা করছেন, যেটাকে আবার তৃণমূল বিরোধী যারা গেরুয়া পার্টি আছে, যারা বানর সেনা আছে, তারা সবসময় রেখে বলা হয় যে ভাতা দিয়ে দিয়ে মানুষকে নাকি অক্ষম করে দেওয়া আছে। এরা অ্যাকচুয়ালি মূর্খের দল। তারা আবার বলছে ক্ষমতা এলে আমরা নাকি 3000 টাকা করে দেবো। আবার এরাই উল্টে বলছে যে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারটাকে নাম চেঞ্জ করে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার করবো এবং তখন 3000 টাকা দেবো। তাদের 3000 টাকাটা দেওয়া ভাতা হবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া 1500 টাকাটা দেওয়া সেটা ভাতা, এবং সেটা নাকি মানুষকে অক্ষম করে দিচ্ছে। তো আমি এটুকু বলতে চাই যে ভাবার সময় এসছে আপনাদের, যারা এখনও পর্যন্ত আমার এলাকা মানুষজন বিজেপি করেন এবং স্থানে অস্থানে জয় শ্রীরাম ধ্বনি দেন, অবশ্যই জয় শ্রীরাম ধ্বনি দেবেন, তাতে কোনো অবস্থা নেই। আমিও শ্রীরামের ভক্ত, কিন্তু কখনো সরস্বতী পূজায়, শিবের পুজোয় জয় শ্রীরাম ধ্বনি দেবেন, তাহলে আপনি যে দেবীর পুজো করছেন তাকেই অসম্মান করা হচ্ছে। আর মদ্যপ অবস্থায় বিজেপি জয় শ্রীরাম ধ্বনি দেয়, আর জয় শ্রীরাম ধ্বনি কখনো রাজনৈতিক প্ল্যাটফর্মে ব্যবহার করা যায় না। তো তাই যারা এখনও পর্যন্ত এলাকায় বিজেপি করেন, গুটি কতক মানুষ বিজেপি করছে, এবং নন্দীগ্রামে যেভাবে এখন বিজেপি ভাঙছে, তো আমরা জানি না জনগণ যদি আশীর্বাদ করে এবং সেই দৃঢ় বিশ্বাস আছে আগামী দিনে ভালো ফলাফল হবে। কিন্তু এইটুকু আপনাদের যারা সাধারণ মানুষ, সাধারণ মায়েরা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পে সুবিধা পান, অথচ বিজেপির মিটিং মিছিলে যান, মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল গালিগালাজ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করেন, তাদের কাছে আমি একটাই কথা বলবো যে আপনারা ভাবুন এবং ভাবা শুরু করুন যে বিজেপি কেন বাংলা বিরোধী বা বাঙালি বিরোধী, এইটা আপনারা ভাবুন। এবং আগামী বিধানসভা নির্বাচন সঠিক যোগ্য যারা রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারবে, আরও এগিয়ে নিয়ে যাবে, দেশের সংবিধান মেনে যারা রাজ্য চালাতে পারবে, এবং সর্বোপরি দেশের যে অখণ্ডতা এবং রাজ্যের যে অখণ্ডতা এবং রাজ্যের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সমস্ত ধর্মের মানুষ যাতে একসঙ্গে সহাবস্থানে থাকতে পারে, সেই পরিস্থিতি যারা বজায় রাখতে পারবে, এমন রাজনৈতিক দলকে আপনারা অবশ্যই ভোট দেবেন। এবং সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কেউ নয়, যে 15 বছরে একাধিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সমস্ত ধর্মের মানুষ এখানে শান্তিতে এবং সম্প্রীতি বজায় রেখে বসবাস করেছে। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোট দেওয়ার পূর্বে অবশ্যই এই দিকে চিন্তা ভাবনা করে আপনার ভোট দেবেন। সকলকে আবার আমি আগাম ঈদের শুভেচ্ছা, অভিনন্দন এবং দলের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম। যতই করে হামলা আবার জিতবে বাংলা।